করোনা সংক্রমণ রোধে সতর্কতা জোরদার, কিট সংকট নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, প্রস্তুতি নেই অনেক হাসপাতালের। খুলনা, রংপুর, রাজশাহীর উপর দিয়ে বইছে তাপপ্রবাহ, থাকবে আরও দুদিন। বাইরের খাবার গ্রহণে সতর্কতার পরামর্শ। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে কমতে পারে দূরত্ব, ধারণা বিশ্লেষকদের। সংস্কার নির্বাচনে রাখবে ভূমিকা। পদ্মায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। বালু ফেকোদের দায়ী করলেন দুই উপদেষ্টা। ড্রেজার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। দেশে বাড়ছে করোনা রোগী। জুন মাসের প্রথম 10 দিনে প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়েছে 54 জন। করোনা প্রতিরোধে 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সতর্ক নজরদারি রয়েছে বন্দরগুলোতে। একই সাথে করোনা সংক্রান্ত সব প্রস্তুতিও রাখা হচ্ছে। এদিকে হঠাৎ বৃষ্টিতেও গরমে স্বস্তি মিলছে না, উল্টো ডেঙ্গুর চোখ রাঙানি উদ্বেগ বাড়াচ্ছে জনমনে। বিস্তারিত রকিবুর রাহাতের প্রতিবেদনে। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত ভর্তি ছিল 7 জন। করোনা ওয়েভ চলে যাবার পর একসাথে এতজন করোনা আক্রান্ত রোগী ভর্তি হলো। ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকার প্রভাব পড়েছে বাংলাদেশেও। 10 জুন সকাল 8টা থেকে 24 ঘন্টায় 101 জনের দেহে করোনা পরীক্ষা করে 13 জনের করোনা শনাক্ত হয়েছে। আর জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে করোনা আক্রান্ত হয়েছেন 158 জন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, করোনা মোকাবেলায় পরীক্ষার কিট, হাসপাতালের শয্যাসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। টিকা, যত ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা, ঔষধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আইসিইউ, কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল, সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, পিপি, ফেস শিল্ড এক্সেট্রা ইত্যাদি, কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। ইতোমধ্যে বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে নৌ, স্থল ও বিমানবন্দর কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলছে বন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্টে স্থাপিত স্ক্যানিং মেশিনগুলো সবগুলোর মেরামত বা অ্যাকচুয়ালি মেইনটেনেন্স এবং সার্ভিসিং গুলো চেক করে, সার্ভিসিবিলিটি চেক করে আমরা রেখেছি। পরবর্তীতে ইনিশিয়ালি আমরা শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের প্যাসেঞ্জারদের, আমরা ইনকামিং প্যাসেঞ্জারদের স্ক্রিনিং করা হচ্ছিল। পরবর্তীতে নির্দেশিকা পাওয়ার পর থেকে আমরা অ্যাকচুয়ালি সকল অ্যারাইভিং প্যাসেঞ্জারদের জন্য থার্মাল স্ক্রিনিংটাকে আমরা চালু রেখেছি, বাধ্যতামূলক করেছি। এদিকে করোনা আক্রান্তের খবরের মধ্যেই আবহাওয়া নিয়েও নেই স্বস্তির খবর। ঢাকায় মাঝে মধ্যেই হানা দিচ্ছে বৃষ্টি, তাতে নাকি গরম কমছে না। কারণ সূর্য দিচ্ছে প্রখর কিরণ, বাতাস নেই কোথাও। এতে ফাঁকা ঢাকাতেও পথ চলতে নাভিশ্বাস নগরবাসীর, বিশেষ করে শিশুদের। বাবুর টসা পড়ে গেছে শরীরের ভিতরে, ওই মাথার কত পর পানি দিচ্ছি, প্রচণ্ড গরম হচ্ছে আর কি। ওই শিশু হসপিটালে আসছি, বমি করে। বৃষ্টি যে হচ্ছে কিন্তু গরম তো কমতেছে না, মানে শুধু পানি খায়, কিছুক্ষণ পর পর পানি খায় কিন্তু প্রস্রাব হচ্ছে না। হাঁসফাঁস অবস্থায় কর্মজীবী মানুষেরা পানিতে কিছুটা স্বস্তি খুঁজছেন। গত কয়েক বছরে আসলে এই রাস্তার মধ্যে এরকম ভাবে গরমটা আসলে হয় না, এরকম কখনো ফিল করি নাই। যখন ঘামটা বের হয়ে যায়, ঘামের সাথে তো লবণ বের হয়, তখন তো শরীর হালকা হয়ে যায়, তখন ওই যে ছায় দাঁড়া বা বৈশা জিরাইতে হয়। এমন গরম আরও 2 থেকে 3 দিন থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 15 তারিখে দেশে মৌসুমি বায়ু সক্রিয় হলে বৃষ্টিপাত বাড়বে, তখন কমবে তাপমাত্রা। যেহেতু মৌসুমি বায়ু এখন ফেয়ারলি অ্যাক্টিভ যেটা বলি, অর্থাৎ মোটামুটি সক্রিয় রয়েছে, অনেক জায়গায় কম সক্রিয় রয়েছে, এই জন্য বৃষ্টিটা হচ্ছে না। আমরা আশা করি 2-3 দিনের ভিতরে মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আশা করি 15 তারিখ থেকে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। সেই সময় তাপমাত্রা
অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। তবে গরম না কমলেও রোদ বৃষ্টির এমন লুকোচুরিতে বৃষ্টির পানি জমছে রাজধানীর সড়কে, ফুলের টবে ও অন্যান্য স্থানে। তাতে বাড়ছে প্রাণঘাতী ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসকরা বলছেন, বিগত বছরগুলোর ডেঙ্গুর ইতিহাস থেকে সতর্ক হতে হবে প্রাক মৌসুম থেকেই। ডেঙ্গুর জন্য বলবো যে যদি আক্রান্ত বাড়লে ঝুঁকিটা তো বাড়বেই। সবার উচিত ডেঙ্গুর সংখ্যাটা যাতে কমানো যায় সেই জন্য ব্যক্তিমত সচেতন হতেই হবে, সাথে নাগরিক দায়িত্ব তো আছে। তো সব কিছু মিলে প্রত্যেকটা মৌসুমে যখন ডেঙ্গু রোগীর সংখ্যাটা এরকম করে এই মৌসুমে বাড়ে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে, তাহলে সবাইকে সচেতন হতে হয়, না হওয়ার কোনো বিকল্প কিন্তু পথ নাই। এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়লেও চট্টগ্রামে নেই পর্যাপ্ত চিকিৎসক, পরীক্ষার কিট কিংবা টেকনিশিয়ান। তার উপর দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়ায় ল্যাব কনসালটেন্ট ও অ্যাসিস্ট্যান্টরা পালন করছেন কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে সরকারি RT-PCR টেস্টও। পর্যাপ্ত আইসিইউ থাকার কথা বললেও চিকিৎসক সংকটের কথা বলছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। নতুন করে শুরু হয়েছে করোনার প্রকোপ। এরই মধ্যে দেশে বেশ কয়েকজনের নতুন করে করোনা আক্রান্তের খবর আতঙ্ক ছড়িয়েছে জনমনে। নতুন করে করোনার চোখ রাঙানি শুরু হলেও প্রস্তুত নয় চট্টগ্রাম। নেই পর্যাপ্ত চিকিৎসক, পরীক্ষার কিট কিংবা টেকনিশিয়ান। তার উপর দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়ায় ল্যাব কনসালটেন্ট ও অ্যাসিস্ট্যান্টরা পালন করছেন কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে সরকারি RT-PCR টেস্টও। পর্যাপ্ত আইসিইউ থাকার কথা বললেও চিকিৎসক সংকটের কথা বলছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে ৫,০০০ RT-PCR টেস্ট কিট সরবরাহের জন্য চাহিদাপত্র দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও দ্রুতই পরীক্ষাগারের লোকবল নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, BITID ও সিটি কর্পোরেশন হাসপাতালকে করোনার বিশেষায়িত হাসপাতাল হিসেবে প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। আইসিইউ যে ফেসিলিটি সেগুলো আমাদের আগে যেরকম ছিল হুবহু এগুলো সবগুলো আগের মতোই আছে। ভেন্টিলেটর, তারপর হচ্ছে যেগুলো বলবো হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, তারপর সবচেয়ে বেশি যেটি ইম্পর্টেন্ট সেন্ট্রাল অক্সিজেন লাইন, তারপর হচ্ছে পালস অক্সিমিটার, প্রত্যেকটা জিনিস আমাদের এখানে আছে। ডাক্তার বিভিন্ন জায়গা আছে, আমরা রিঅ্যারেঞ্জ করব। শুধুমাত্র চিটাং শহর নয়, আমার 11টি জেলায় প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্স, প্রতিটি জেলা হাসপাতালে যাতে পর্যাপ্ত ওয়েল ইকুইপ থাকে সেই ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছি। করোনায় চট্টগ্রামের সব হাসপাতালেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু আছে। তবে কিট পাওয়া সাপেক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, BITID, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে RT-PCR টেস্ট চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও টিকার মজুতও বাড়ানো হয়েছে। বর্তমানে প্রায় 80,000 ফাইজারের টিকা মজুত রয়েছে, যার 15 থেকে 20,000 এরই মধ্যে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। চিটাগংয়ের অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে, স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায়। কাজে আলটিমেটলি আমরা মনে করছি রুগী আরও আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরেও আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। সকল স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, সকল জনবলকে আমরা মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দিয়েছি এবং জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দেয়, জনগণকে যাতে স্বাস্থ্য শিক্ষা দিয়ে জনগণকে সচেতন করে, এই জন্য আমরা আমাদের যারা হেলথ এডুকেটর আছে, সেনিয়র ইন্সপেক্টর আছে, সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি। মঙ্গলবার চট্টগ্রামে 3 জনের করোনা শনাক্ত হয়। নতুন করে সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং মেশিন স্থাপন ও তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে। ভিড় এড়িয়ে ও মাস্ক ব্যবহার করে চলাচলের অনুরোধ জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ইমিগ্রেশন ভবনের পাশে বসানো হয়েছে হেলথ ডেস্ক। এছাড়াও নৌপথে সতর্কতা জারি করা হলেও বেশিরভাগ জায়গায় তা মানা হচ্ছে না। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে আজিজুল সঞ্চয় ও চাঁদপুরের লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এক সহকর্মী তালহা জুবাইর। প্রথমে যেতে চাই আখাউড়া স্থলবন্দরের সঞ্চয়, করোনা সংক্রমণ প্রতিরোধে আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আখাউড়া স্থলবন্দরে জানাবেন।
নাফি, স্থলপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই আখাউড় স্থলবন্দরটি। ফলে এখানে এই বন্দরটি কিন্তু এখন যেহেতু একটু করোনার সংক্রমণ দেখা দিচ্ছে, সেটি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং এই ঝুঁকি ইস্যুকে সামনে রেখেই স্বাস্থ্য বিভাগের তরফ থেকে একটি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে এখানকার যেই ইমিগ্রেশন ভবনটি আছে সেখানে একটি হেলথ ডেস্ক বসানো হয়েছে, যেখানে নিয়োজিত যে মেডিকেল যে কর্মীরা আছে তারা কিন্তু ভারত ফেরত প্রত্যেক যে যাত্রী আছে তাদের যে শরীরের তাপমাত্রা পরিমাপ সহ যে প্রাথমিক যেসব স্বাস্থ্য পরীক্ষা আছে সেগুলো কিন্তু তারা করার পরে তাদেরকে ইমিগ্রেশন করতে দিচ্ছেন। অর্থাৎ বলা যেতে পারে এই যে একটি বাড়তি সতর্কতা কিন্তু গেল কয়েকদিন ধরেই চলছে। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়ার সঙ্গে। তিনি যেটি বলছেন যে যেহেতু প্রতিবেশী দেশ ভারতের পর এখন বাংলাদেশেও এই যে করোনার সংক্রমণটি বৃদ্ধি পাচ্ছে, তার ফলে তারা সতর্কতা হিসেবে তারা যে বাংলাদেশের যে প্রবেশের মুখ অর্থাৎ এই আখাউড় স্থলবন্দরে যে বাড়তি সতর্কতা নেওয়ার পাশাপাশি তারা বলছেন যে এখানে যদি কোনো ধরনের রোগীর শরীরে আসলে এই করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়, সেক্ষেত্রে তাকে আখাউড়া স্থলবন্দর সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এখানকার যে কোয়ারেন্টাইন যে সেন্টারটি আছে সেখানে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়া কিন্তু করোনার প্রস্তুতি হিসেবে কিন্তু করোনার ঠেকানোর প্রস্তুতি হিসেবে তারা জেলার যে সবকটি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু তারা একটি আলাদা যে আইসোলেশন যে ওয়ার্ড আছে সেটি কিন্তু তারা প্রস্তুত করছেন। এছাড়া করোনা পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে যে করোনা পরীক্ষার যেসব কিট সেগুলো তারা কিন্তু সরবরাহ করার চেষ্টা করছেন এবং তিনি বলছেন যে ইতিমধ্যে তারা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক তারা যে তাদের যে সকল প্রস্তুতি নেওয়ার কথা সেসব প্রস্তুতি তারা নিচ্ছেন এবং তিনি বলছেন যে ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগে তারা স্বাস্থ্য বিভাগে আছে তারা করোনা পরীক্ষার জন্য যেসব কিট সহ আরও যেসব আনুষঙ্গিক জিনিসপত্র আছে সেগুলো তারা চেয়েছেন। তো নাফি, আমার কাছে এই ছিল এখানকার আখাউড়ার পরিস্থিতি। আমরা এখন যাবো চাঁদপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী তালহা জুবাইর। আমরা একটু জানবো সেখানকার যে পরিস্থিতি, আমরা একটু তার কাছ থেকে জানবো। ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজনদের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে ফিরে যাচ্ছেন কর্ম ফেরত মানুষজন। আসলে সকাল থেকে কিন্তু দেখতে পেয়েছি যে যারা রয়েছেন ঈদের ছুটি কাটানোর জন্য বাড়িতে এসছেন, গ্রামে এসছেন, তারা কিন্তু আবার ফেরত যাচ্ছেন। বিশেষ করে যেহেতু ঢাকা থেকে চাঁদপুরের এই অঞ্চলে যোগাযোগের অন্যতম মাধ্যম নৌপথ, তো সেই ক্ষেত্রে কিন্তু শুধু চাঁদপুরে নয়, চাঁদপুরের আশপাশের বিভিন্ন জেলা থেকে বিশেষ করে লক্ষ্মীপুর, ফেনী, শরীয়তপুর সহ নানান জায়গা থেকে কিন্তু মানুষজন যাচ্ছেন নৌপথে। তবে সকাল থেকে কিন্তু দেখতে পেয়েছি যে যারা বিআইডব্লিউটিএ রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু যাত্রীদেরকে সচেতন করার জন্য অডিও বার্তা কিন্তু তারা প্রচার করছেন। তবে যাত্রী যারা সাধারণ রয়েছেন তাদের মধ্যে কিন্তু যে করোনা সংক্রমণের যে ঝুঁকি রয়েছে সেই দিক থেকে কিন্তু যাত্রীদের মাঝে খুব একটা সচেতনতা কিন্তু খুব একটা লক্ষ্য করা যায়নি। কারোর মধ্যে কিন্তু মাস্ক কিংবা সেই ধরনের কিন্তু সেই প্রস্তুতি কিংবা সচেতনতা দেখা যাবে। আপনি আসলে কথা বলেছিলাম জেলা সিভিল সার্জনের সাথে, তিনি যেটা বলছেন যে চাঁদপুরে প্রায় অর্ধ লক্ষাধিক কিন্তু করোনার ভ্যাকসিন থাকলেও কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে কোনো পরীক্ষা করার জন্য টেস্ট নেই, টেস্ট কিট না থাকার কারণে কিন্তু তারা কিন্তু পরীক্ষা করতে পারছে না। তবে আসলে আমি কথা বলেছিলাম আরএসএস সদরস্থ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে, তিনি যেটা বলছেন যে চাঁদপুরে কিন্তু কোনো করোনার টেস্ট না থাকার কারণে কিন্তু করোনা সংক্রমণের যে ব্যাপারটি এখন কিন্তু নেই। তবে তারা বলছেন যে কেউ যদি এই ধরনের রোগে আক্রান্তের কোনো লক্ষণ দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আপাতত কুমিল্লাতে প্রেরণ করা হচ্ছে এবং সার্বিকভাবে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন করোনা মোকাবেলার জন্য এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কাজ করে যাচ্ছে। তো সবকিছু মিলে আসলে এই ছিল চাঁদপুর থেকে। জানাবো প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের খবর। লন্ডন সফরের চ্যাথাম হাউসের সংলাপে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। Fled the country. So people were celebrating in the whole country that finally we are free. So we thought this ends on the 5th of August after departure of Prime Minister, former Prime Minister. For us, chapter is closed. This part is over. Now it's a country without them. But those who fled, for them it didn't end. They continued the same thing, in absentia, doing it from another country, exciting people. They are fighting on the street. None of this is the 10th month now. None of that party has ever expressed this remorse. Sorry, our fault. Somebody's ordered, somebody got killed. I'm not responsible for it. I feel terrible that I have to be part of that. None of them. So we are in a, for them it continues. So for us it is ended. So we don't feel safe there on the street demonstrating. They're threatening the people who are already the leaders of this uprising. So safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being
the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. The trial of those people. All the people who will found So guilty. let me ask you then about that. Sheikh Hasina is obviously under the care of India, now in a secure house there, which she fled to. Will come on to relations with India as a result. But if I said to you, why not leave the question of the trial to the next elected government? What would you say? Why is this interim government going to deal with it? I didn't decide it. We are given this task by the people who invited us to take the responsibility, 3 tasks. And we accepted those 3 tasks. We are just going through that. Let me just ask you one other thing on this particular period. I'm looking over at some of the media, but there have been a lot of reports of a clampdown on media in Bangladesh over this period. What is your response to It's false. It's not true. Not true. They never had so much freedom in their life. They can say anything they want. Yeah, we may hear some of that later. I know. Yeah. Let me then come on to other questions about the economy, which is the role of anyone who takes on a job as you have done, and suddenly dealing with the economy of your country at a particularly difficult time. What has been the impact of the upheaval in tariffs that the world is going through? Well, this is a very tough job for us. While the world is going through all these problems, we are going through another set of problems. We are at the 0 level of our economy, or a negative level of our economy. Not only 0. 0 is still, you have positive thing that you can move. We have huge bills to pay because all the mega projects previous government took, so that they can make lots of money out of that, cut from those things. Now they are maturing to be paid. We don't have any money. All the resources from the banks, from the other sources, non-banking sources. In total, we estimate, given to our white paper, $234 billion taken away from the country, undocumented, in which way, and so on and so forth. So that's where we are. Resources gone. We start from obligations to payment. It's a negative. Our foreign exchange reserve at the bottom because it's empty. Banking system collapsed completely because the banking system is very easy to transfer the money, very simple procedure. Under threat, the whole board resigns. You put a new board of your choice and start issuing loans to your friends with the understanding this is a gift you get. You never have to pay back. There's no collateral, nothing. So this is the banking system we inherited. So we have to restore the banking system in some way. We have to make payments for all those people who are knocking at the door with the big checks, big bills that we have to pay. Otherwise, we're going to the court, which is not good for us. So we have to, and in that crisis moment, the best thing that happened to us, the overseas Bangladeshis, many of them are here, in London, in England, and so on, and Middle East. They kept sending remittances, huge amount of remittances, and that saved us. The economy was saved with them, and that remittances keep growing, keep growing, keep growing. Today, our balance of payment situation is completely changed. As you said, and that has been a real transformation. The IMF, though, is having a lot of meetings with Bangladesh. And it is quite clear on this, it doesn't want Bangladesh to wait for the next government, it wants the interim government to deal with some of the things. Right now, one of the things it wants is that you find a way to increase the rate at which people pay tax. লন্ডন সফরে চ্যাথাম হাউসের সংলাপে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে বিএনপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বললেও কোনো রাজনৈতিক বিশ্লেষক একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যকার দূরত্ব কমানোর প্রচেষ্টা হিসেবে। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, নির্বাচন ও সংস্কার এগিয়ে নিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আরও জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে।
নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে প্রধান উপদেষ্টার জাপান সফরের বক্তব্যকে ঘিরে। পরবর্তীতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা ৩১ দফার সাথে খুব একটা ম্যাচ করে নেই, তেমন না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন। বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তুমুল আলোচনায় আসে লন্ডনে ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের খবর। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত। মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই নেতার বৈঠককে উল্লেখ করেন রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে। রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। মির্জা ফখরুল যখন এই বৈঠককে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা হিসেবে। ডক্টর মাহবুবুর রহমান মনে করেন, এ সাক্ষাতে সব সমস্যার সমাধান না হলেও সংস্কার ও নির্বাচন সফল করতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির সাথে আলোচনা করলে সরকারের দৈনন্দিন কার্যাবলী শুধু নয়, যে সকল মৌলিক কাজ আছে, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই সকল কাজেই সরকারকে সফল হওয়ার ক্ষেত্রে বিএনপির সাথে তার আলাপ আলোচনার প্রয়োজন। এবং এটা এক্ষেত্রে ভালো একটা উদ্যোগ হয়েছে এবং জাতির কাছে একটা ভালো বার্তাও যাবে যে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, উভয় জায়গা থেকে, যে সরকার এবং বিএনপির মধ্যে দূরত্ব নাই। আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে এ বৈঠক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। এ সাক্ষাৎ সরকারকে যেমন শক্তিশালী করবে, তেমনি বিএনপিকেও সামনের দিকে এগিয়ে নেবে বলে মত মাহবুবুর রহমানের। বৈঠকে মোটা দাগে কিছু বিষয়ে একমত হবেন, না হলে ওনারা বসতেন না, যেহেতু বসছেন নিশ্চয়ই একমত হবেন এবং ওনারা একটা জাতীয় ঐক্যতে শো করতে পারবেন। এই জাতীয় ঐক্য আঞ্চলিক এবং জাতীয় রাজনীতির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সরকারকে শক্তিশালী করবে, বিএনপিকেও সামনে এগিয়ে নিয়ে যাবে। চলমান রাজনৈতিক সংকট ও আগামী দিনে রাজনীতির গতিপথ নির্ধারণে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে হতে যাওয়া বৈঠক ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, এই বৈঠকটি হতে পারে একটি ঐতিহাসিক মুহূর্ত। বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে এবং এটি এ দেশ এবং জাতির জন্য একটি মঙ্গলজনক বৈঠক হবে। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। কিছু কিছু পয়েন্টে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও গণপরিবহন পাচ্ছে না যাত্রীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঈদের ছুটির পর মহাসড়কে যানজটের দুর্ভোগ এড়াতে কিছুটা আগেই কর্মস্থলে ফিরছে ঘরমুখো মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বেড়েছে যানবাহনের চাপ, নেই বাড়তি ভাড়ার অভিযোগ। এখন পর্যন্ত তেমন খারাপ কিছু তো দেখিনি দেশে, ভালোই যাচ্ছে সব কিছু, দেখা যাক। খুব একটা যাত্রীর চাপ নাই, অ্যাভেলেবেল বলা যায়। আমাদের গাড়িও অ্যাভেলেবেল, রাস্তায় কোনো যানজট নাই, গাড়ি আসতেছে, গাড়ি যাচ্ছে। টিকিটটা এসে একটু কাটতে পেরেছি এবং ইনশাল্লাহ আশা করি নির্বিঘ্নে ঢাকা পৌঁছাতে পারবো আর কি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। বেশ কিছু সময় ধরে দাঁড়িয়ে আছে, গাড়ি নাই তেমন। যাচ্ছি এলেঙ্গা থেকে আমি গোড়াই পর্যন্ত ভাড়া অ্যাকচুয়ালি 60 টাকা 80 টাকা, কিন্তু ভাড়া যাচ্ছে 200 টাকা। এইগুলো লোক ভোগান্তি। এই যানজটের কারণে যখন যাত্রীর চাপ বেশি পড়ে তখন ওই 150 টাকা, 120 টাকা, 100 টাকা এরকম। এদিকে সিরাজগঞ্জের কড্ডা মোড় ও হাটিকুমরুল মোড়েও ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। বাড়তি ভাড়া নেয়ায় তীব্র গরমে পরিবার নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। যাত্রীদের অভিযোগ, অনেক পরিবহনই আদায় করছে দ্বিগুণ ভাড়া। 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে, ভাড়া বেশি।
ভাড়া বেশি হচ্ছে, যাত্রীরা হয়রানির মুখে হয়রানি হচ্ছে। আমরা ঘন্টা 2 দাঁড়ায় রয়েছি এই রোদের মধ্যে, মহিলা মানুষ আছে সাইডে বসা রাখছি। তীব্র রোদে তো থাকা যাইতেছে না, বাচ্চারা খুব কষ্ট হইতেছে। যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে কোথাও কোনো যানজট না থাকায় উত্তরবঙ্গের জেলা থেকে ভোগান্তি ছাড়া ফিরছেন নগরবাসী। ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকা ও লক্ষ্মীপুর রুটের ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চে ছিল কানায় কানায় পূর্ণ। চাহিদার তুলনায় লক্ষ্মীপুর রুটে লঞ্চের সংখ্যা কম থাকায় বিকল্প হিসেবে স্পিডবোট ও ট্রলারে ফিরছেন অনেকে। সুরাইয়া আক্তার, এখন। অবৈধ বালু উত্তোলন নদী ভাঙনের অন্যতম কারণ, তাই ড্রেজারের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে শরীয়তপুরের মাঝিরঘাট এলাকায় ধসে যাওয়া পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বুধবার সকাল 11টার দিকে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনে করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাঁধ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন দুই উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, নদী ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। স্থায়ী সমাধানে গেল 10 বছরের পানি প্রবাহের উপর নির্ভর করে সামগ্রিক পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি। একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে ওনাদের, ওটার সাথে কানেক্ট করে এটা ফিজিবিলিটি করে ওই পানি উন্নয়ন বোর্ড এবং স্রোতে আসলে আমরা ওরা ডিজাইন লাগবে। এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা, সরকারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব। ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে না। এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্ট গার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। দ্বিতীয় দিনে 10টি শিডিউল ফ্লাইটে 3800 হাজির দেশে ফেরার কথা রয়েছে। সুষ্ঠুভাবে হজ পালন করে দেশে ফিরতে পেরে খুশি হাজিরা। এবারের হজ মৌসুমে 22 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। জুন থেকে শুরু হওয়া হজের ফিরতি ফ্লাইট চলবে 11 জুলাই পর্যন্ত। আরও জানাচ্ছেন নাইমা বীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি 2-এর এই অপেক্ষা হজ শেষে ফেরা প্রিয়জনদের অভ্যর্থনা জানাতে, অতঃপর ফেরা, এমন আলিঙ্গনের কিছু অপেক্ষা সত্যি আনন্দের। পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিনের মতো ফিরছেন হাজিরা। তাদের চোখে মুখে আল্লাহর ঘর তাওয়াফের অনুভূতি জলজল করছে। সুস্থভাবে দেশে ফিরতে পেরে খুশি তারা। জানালেন, দোয়া করেছেন দেশ ও মুসলিম উম্মার জন্য। আলহামদুলিল্লাহ, আমি কষ্ট পাইছি না। হজ আল্লাহ দিলে খুব সুন্দরভাবে হয়েছে, কাজ বাজ আল্লাহ ভালোই করেছে, আল্লাহ তৌফিক দিছে। আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি, সেবা যত্ন কোনো অসুবিধা নেই। ওনাদের সেবা যত্ন খুবই ভালো। এবার হজের সুবিধায় মোবাইল অ্যাপ, ক্রেডিট কার্ড, ফোন রোমিং সহ বেশ কিছু সেবা চালু করেছে সরকার। এজেন্সিগুলোকেও রাখা হয়েছে নজরদারিতে। এসবের সুফল পেয়েছেন হাজিরা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষের কথাও বললেন তারা। বাংলাদেশ সরকার উদ্যোগ খুব ভালো ছিল, তাদের উদ্যোগ এবার খুব মেনটেন ব্যবস্থা খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি হাজিরা সবাই খুশি। হাজিদের কোনো বিড়ম্বনা, কোনো ঝামেলা, গাড়ির বিড়ম্বনা, সকল যায় ঝামেলা থেকে মুক্ত করে সৌদি সরকার আমাদের একটা সুন্দর হজ উপহার দিচ্ছে এবং আমরা সকল হাজি হ্যাপি। প্রথম ফ্লাইটে বাংলাদেশ থেকে গিয়েছি, আবার প্রথম ফ্লাইটে আমরা চলে আসছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। তবে কেউ বিমানবন্দরে ট্রলি সংকটের কথাও জানান। অভিযোগ করেন জেদ্দা বিমানবন্দরে কর্মরত বাংলাদেশিদের আচরণ নিয়েও। সৌদির ব্যবস্থাপনা ইনশাআল্লাহ হজ করতে খুবই সুবিধা হয়েছে, খুবই ভালো ছিল। সবচেয়ে বিড়ম্বনা হলো আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট আমাদের ট্রলির জন্য সিরিয়াল দিতে হয়। হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে শাহজালাল বিমানবন্দরের ফলো মি প্ল্যাকার্ড সহ গাইড, ডেডিকেটেড কাউন্টার, লাগেজ বেল্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমানের তত্ত্বাবধানে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। সম্মানিত হজযাত্রীদের আনার পরে অ্যাকচুয়ালি তাদেরকে তো রিসিভ করা হচ্ছে, তাদেরকে গাইড করে নিয়ে যাওয়া হচ্ছে এবং ইমিগ্রেশনে তাদের জন্য নির্দিষ্ট কাউন্টার রাখা হচ্ছে।
2 থেকে 3টি কাউন্টার নির্ধারিত করে রাখছেন আমাদের ইমিগ্রেশন পুলিশের সদস্যরা, এবং তারা এখানে যথেষ্ট সহায়তা করছেন হজ যাত্রীদের যত নির্বিঘ্নে ইমিগ্রেশন সম্পন্ন করা যায়। এরপর তাদেরকে আবার গাইড করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের লাগেজ বেল্টের দিকে। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ সম্পন্ন করেছেন 87,000 যাত্রী, মারা গেছেন 22 জন। 10 জুন শুরু হওয়া হজের ফিরতি ফ্লাইট চলবে 11 জুলাই পর্যন্ত। নাইম আবির, এখন ঢাকা। হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধের 2.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রেল চলাচল। দুপুরে শাস্তাগঞ্জের কদমতলী এলাকায় পৌঁছালে হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন 3টি ট্রেন ও স্টেশনে থাকা কয়েক হাজার যাত্রী। খবর পেয়ে আখাউড়া থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। প্রায় 2.5 ঘন্টা পর বিকল ট্রেনটিকে স্টেশনে নিয়ে আসা হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল চলাচল। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা। এতে ব্যস্ততা বেড়েছে জেলে পল্লীগুলোতে। অনেকটা স্বস্তি ফিরেছে ভোলার জেলে পরিবারের মাঝে। ট্রলার মেরামত, জাল গোছানো, বরফ সংগ্রহ, জ্বালানি মজুদের কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। এদিকে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করেছেন বরগুনার জেলেরাও। সমুদ্রযাত্রার আগে অনেকে ব্যস্ত জাল দড়ি গোছানো ও রসদ সরবরাহের কাজে। জেলেরা জানান, প্রণোদনাকালীন চাল বিতরণে বিলম্ব হওয়ায় নিষেধাজ্ঞাকালীন সময়ে অনেকটা মানবেতর দিন পার করতে হয়েছে তাদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে স্থানীয়ভাবে হাত থেকে ছাড়িয়ে নিতে এলোপাথারি গুলিবর্ষণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মামুন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, স্থানীয় ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকা গত কয়েকদিন ধরে এলাকায় প্রবেশ করে নানা অপকর্ম সংগঠনের চেষ্টা করেছিল। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা তাকে আটক করে। খোকাকে আটকের খবর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ভাতিজা জাহিদুল ইসলাম বাবু জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে এলোপাথারি গুলি বর্ষণ করেন। এ সময় গুলিবিদ্ধ হন সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী মামুন। এই ঘটনায় এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করলে বাবু পালিয়ে যায়। পরে উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গুলিবিদ্ধ গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় নিহতের ভাই এরই মধ্যে একটি মামলা দায়ের করেছেন। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে আংশিক কারফিউ জারির ঘোষণা দিয়েছে শহরটির মেয়র। মঙ্গলবার থেকে শুরু হয়ে প্রতিদিন রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত চলবে কারফিউ চলাকালীন রাস্তায় নামায় লস অ্যাঞ্জেলেস শহরে গণহারে আটক করছে ন্যাশনাল গার্ড। শহরটিতে দাঙ্গা কমাতে এরই মধ্যে প্রায় 400 বিক্ষোভকারীর আটক করেছে তারা। লস অ্যাঞ্জেলেস ছাড়াও নিউ ইয়র্ক, আটলান্টা, টেক্সাস, ওয়াশিংটন ডিসি ও শিকাগো সহ যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোতে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে চলছে বিক্ষোভ। টেক্সাসেও মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্য। গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন। এর প্রতিবাদে রাজপথে নামেন হাজার হাজার বিক্ষোভকারী। শেষ করবো এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। করোনা সংক্রমণ রোধে সতর্কতা জোরদার, কিট সংকট নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, প্রস্তুতি নেই অনেক হাসপাতালে। খুলনা, রংপুর, রাজশাহীর উপর দিয়ে বইছে তাপপ্রবাহ, থাকবে আরও 2 দিন, বাইরের খাবার গ্রহণে সতর্কতার পরামর্শ। ঘোষিত সময়ে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচনের আশা ডক্টর ইউনূসের। লন্ডনের সংলাপে তুলে ধরলেন সরকারের নানা পরিকল্পনা। পদ্মায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ফেলা হচ্ছে জিও ব্যাগ, বালু খেকোদের দায়ী করলেন 2 উপদেষ্টা। ড্রেজার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন tv।